এটাতে যে অঙ্কগুলো দেব, আজকে আমরা পড়ব হোয়াট আর মেজার্স অফ ডিসপারশন, অর্থাৎ বিষমতার পরিমাপ বা বিস্তৃতির পরিমাপ, বা এটাকে ভ্যারিয়েবিলিটি, মেজার্স অফ ভ্যারিয়েবিলিটিও বলা হয়ে থাকে। বিস্তৃতির পরিমাপ বা বিষমতার পরিমাপ বলতে কি বোঝায়, এটা আমরা আজকে একটু পড়বো। তোমরা এর আগে সেন্ট্রাল টেন্ডেন্সি পড়েছো, যেটা কেন্দ্রীয় প্রবণতা। সেখানে আমরা দেখেছি কোন একটা রাশি তথ্য বন্টনের মধ্যে একটি মাত্র প্রতিনিধিত্বমূলক প্রতিনিধি স্বরূপ কোন একটা মানকে আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই তথ্য রাশির প্রতিটি মানের সম্পর্কে আমাদের কিছু জানা থাকছিল না, বা তার বৈশিষ্ট্যটা সম্পর্কে আমরা জানতে পারছিলাম না। কিন্তু এই বিষমতার পরিমাপ, যেখানে আমাদের রাশি তথ্যের প্রত্যেকটি স্কোরের বা প্রত্যেকটি তথ্যের বৈশিষ্ট্য জানার জন্য আমাদের এই বিষমতার পরিমাপ বা মেজার্স অফ ভ্যারিয়েবিলিটি, মেজার্স অফ ডিসপারশন, যেখানে আমরা দেখব যে কোন একটা কেন্দ্রীয় প্রবণতার চারপাশে স্কোরগুলো কিরকম ভাবে ছড়িয়ে অবস্থান করছে সেইটা আমরা, এবং কেন্দ্রীয় প্রবণতা থেকে কতটা দূরে কোন একটা স্কোর অবস্থান করছে তার সাথে তোমার কতটা পার্থক্য ঘটছে গড়ের অ্যাভারেজের সাথে প্রতিটা স্কোরের কতটা পার্থক্য রয়েছে, সেইটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল স্কোরের সাথে গড়ের পার্থক্য যতটা কম হবে ততই তার বিষমতাটা কম হবে, আর যত সেটা বেশি হবে ততই সেখানে বিষমতা লক্ষ্য করা যাবে। তা এইটা আমরা আজকে একটু পড়ব। তাহলে দেখতে পাচ্ছি যে the measure of dispersion indicates the scattering of data, তথ্যটা ছড়িয়ে অবস্থান করছে, সেইটাকে আমরা বলছি it explains the disparity of data from one another, একটার থেকে আর একটা কতটা দূরে অবস্থান করছে, delivering a precise view of the distribution of the data। এর থেকে আমরা তথ্যের যে বন্টন, সেই বন্টন সম্পর্কে একটা ধারণা পাচ্ছি। The measure of dispersion displays and gives us an idea about the variation and central value of an individual item। কোন একটা ইন্ডিভিজুয়াল আইটেমের কোন একটা একক তথ্যের সাথে অন্যান্য তথ্যের কি ভ্যারিয়েশন রয়েছে, কি পার্থক্য রয়েছে, সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে দেখানো হচ্ছে। In other words, dispersion is the extent to which values in a distribution differ from the average of the distribution। যে আমরা তো মিন, মিডিয়ান, মোড যখন বের করেছিলাম তখন একটা গড় যেটাকে বলে, আমরা কোন একটা রাশি তথ্যের গড় দেখেছিলাম, সেই গড় থেকে অন্যান্য ডিস্ট্রিবিউশনটা কতটা ডিফার করছে। It gives us an idea about the extent to which individual items vary from one another and from the central value, এই যে অ্যাভারেজ বা কেন্দ্রীয় প্রবণতা থেকে কতটা ভ্যারি করছে। The variation can be measured in different numerical measures। এই বিভিন্ন নিউমেরিক্যাল মেজার্স গুলো আমরা এর আগে অবশ্য একটা এতে বলেছিলাম যে কি কি মেজার্স অফ ডিসপারশন আছে, সেটুকু বলা ছিল সেখানে। এখানে আমরা মেনশন করছি যে প্রথম যেটা মেজার্স অফ ডিসপারশন হচ্ছে রেঞ্জ, মানে প্রসার, যেটা কেন্দ্রীয় প্রবণতার বিষমতার পরিমাপের অন্যতম একটা মেজার হচ্ছে, বা টাইপস বলতে পারো, সেইটা হচ্ছে পরিসর বা প্রসার।
range. It is the simplest method of measurement of dispersion and defines the difference between the largest and the smallest item in a given distribution. একটা বন্টনের মধ্যে সব থেকে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের মধ্যে যে পার্থক্য তাকেই বলা হচ্ছে প্রসার বা পরিসর, যেটা আমরা রেঞ্জ অফ টেম্পারেচার এর আগে তোমরা নিশ্চয়ই পড়েছো যে ম্যাক্সিমাম টেম্পারেচার মাইনাস মিনিমাম টেম্পারেচার, সেটাকে আমরা রেঞ্জ অফ টেম্পারেচার বলি। সেটা প্রত্যেক দিনের আবহাওয়ার খবরেও দেখবে এটা বলা হয়ে থাকে। তাহলে রেঞ্জ থেকে আমরা বুঝতে পারি যে কতটা প্রসারতা, ওই যে কোন একটা রাশি তথ্যের যে বন্টনের মধ্যে কতটা প্রসারতা রয়েছে, হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুর মধ্যে প্রসারতাটা কতটা রয়েছে। সেকেন্ড হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন। তোমরা এর আগে কোয়ার্টাইল পড়েছো। It is known as the semi-interquartile range. Quartile deviation কে আবার বলা হচ্ছে semi-interquartile range. That is half of the difference between the upper quartile and the lower quartile. এর আগে তোমরা ওই যে পার্টিশন ভ্যালুস যখন পড়িয়েছিলাম, সেখানে পার্টিশন ভ্যালুস পড়াতে গিয়ে কোয়ার্টাইল এসেছিল, কুইন্টাইল, পার্সেন্টাইল, ডেসাইল এগুলো এসেছিল। সেই কোয়ার্টাইল ডেভিয়েশনের মধ্যে তোমার হচ্ছে যে আপার কোয়ার্টাইল, Q1 হচ্ছে আপার কোয়ার্টাইল, আর লোয়ার কোয়ার্টাইল Q3 বা থার্ড কোয়ার্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইল, এই দুটোর যে পার্থক্য তার যে অর্ধেক মান সেটাই হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন বা সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। সেখানে আমরা দেখছি যে the first quartile is যেটা Q1 connects the least number with the median of the data. Median মানে তোমরা জানো যে Q2 টা হচ্ছে মিডিয়ান, মধ্যবর্তী স্থান। তাহলে Q2 এর নিচের দিকে যে মানটা রয়েছে একদমই নিচের অংশে সেটা হচ্ছে Q1। আচ্ছা, তারপরে যেটা মিডিয়ান অফ দ্য ডেটা সেট ইজ Q2, যেটাকে সেকেন্ড কোয়ার্টাইল বলছি, আর Q1 হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। আর লাস্টলি দ্য নাম্বার কানেক্টিং দ্য লার্জেস্ট নাম্বার অ্যান্ড দ্য মিডিয়ান ইজ দ্য থার্ড কোয়ার্টাইল। অর্থাৎ মিডিয়ান থেকে সর্বোচ্চ দিকে যে মানটা রয়েছে সেটা হচ্ছে Q3 বা থার্ড কোয়ার্টাইল। তাহলে এই দুটোর যে ডিফারেন্স Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশন বা সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। থার্ড হচ্ছে মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন ইজ দ্য অ্যারিথমেটিক মিন, মানে যেটা অ্যাভারেজ আমরা বলে থাকি অফ ডেভিয়েশনস। এখানে দেখো এই ডি হচ্ছে ডেভিয়েশনস, হ্যাঁ, ডিফারেন্স বা ডেভিয়েশনস মানে পার্থক্য। আর তার পাশে দেখো দুটো দাগ দেওয়া আছে যেটা হচ্ছে মডুলার সাইন। মডুলার সাইনটা কেন দেওয়া হয়? যখনই আমরা পার্থক্য বের করি তখন বড় থেকে ছোট যখন আমরা আসছি বা ছোট থেকে বড়, তখন প্লাস মাইনাস একটা চিহ্ন আসে, কিন্তু এখানে সেই প্লাস মাইনাস চিহ্নটাকে একেবারে ইগনোর করা হয়ে প্রত্যেকটাকে ধনাত্মক মান ধরে নিয়ে এই ডিফারেন্সটাকে ক্যালকুলেট করা হয়। সেই মডুলার সাইন দিলে সেই প্রত্যেকটা ঋণাত্মক মান বা সবই ধনাত্মক রূপে দেখানো হচ্ছে। কি হলো তাহলে? অ্যারিথমেটিক মিন অফ ডেভিয়েশনস অফ অবজারভেশনস ফ্রম এ সেন্ট্রাল ভ্যালু, যেটা মিন বা মিডিয়ান থেকে প্রত্যেকটা মানের যে ডিফারেন্স সেইটা এখানে ক্যালকুলেট করা হচ্ছে। Standard deviation. Standard deviation is the square root of the arithmetic average of the squared of the deviations measured from the mean. এটা মানে মনে হচ্ছে ভীষণই কঠিন একটা ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি তোমরা করতে যাবে, স্টেপ বাই স্টেপ যখন করা হবে, বোঝা যাবে যে না, ইট ইজ নট সো ডিফিকাল্ট টু স্টাডি অর টাস্ক। কারণ কি দেখো এখানে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য স্কোয়ার রুট, ওই যে প্রথমেই দেখো একটা স্কোয়ার রুট দেওয়া হয়েছে যেটা তোমার ফর্মুলাতে, এই যে সিগমা,
সিগমা দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ধরা হয়ে থাকে। সেই সিগমা এই যে স্কোয়ার রুট, যেটা পুরোটা যেহেতু এখানে ইয়ে করা যায়নি, জানা যায়নি, তা এটা স্কোয়ার রুট সামেশন এই এক্স, এক্স মানে প্রত্যেক এক একটা ইন্ডিভিজুয়াল আইটেম, মাইনাস মিন, যেটা তোমার ওই অ্যারিথমেটিক অ্যাভারেজ, স্কোয়ার রুট অফ দ্য অ্যারিথমেটিক অ্যাভারেজ অফ দ্য স্কোয়ার্ড অফ ডেভিয়েশনস। স্কোয়ার্ড অফ ডেভিয়েশনস কেন? এই যে প্রত্যেকটা মান থেকে এই তোমার সেন্ট্রাল ভ্যালু বা মিন কে বাদ দিয়ে তাদের যে ডেভিয়েশনস হচ্ছে তার স্কোয়ার করতে হচ্ছে। এখানে ওই স্কোয়ার মানে এখানে রয়েছে স্কোয়ারটা 2 দিলে আমরা স্কোয়ারটা বুঝবো, ডিভাইডেড বাই n মানে নাম্বার অফ অবজারভেশনস। এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। যখন আমরা গ্রুপ ডিস্ট্রিবিউশন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব তখন শুধুমাত্র এফটা আমাদের এখানে শুদ্ধ কাউন্ট করতে হবে। আর এখানে শুধুমাত্র আনগ্রুপ ডেটাতে কোনো এফ থাকছে না, আর বাকি ফর্মুলা কিন্তু সবই এক। আমরা এটার আর একটা ফর্মুলা এরকম ভাবে, যেটা আমি বলছিলাম স্কোয়ার রুটটা পুরো এখানে কম্পিউটারে দেওয়াটা একটু সিম্বলের ক্ষেত্রে এরকম ভাবে নেই, এটা অন্য জায়গা থেকে এ করে নেওয়া হয়েছে। আর এই যে স্কোয়ার যেটা বলছিলাম এরকম ভাবে স্কোয়ারটা দেওয়া, অর্থাৎ এই যে এক্স আই এটা হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল আইটেম, ইন্ডিভিজুয়াল তথ্য বা ইন্ডিভিজুয়াল ডেটা, সেটার থেকে এই মিনকে বাদ দিলে আমরা তাহলে মিন থেকে এটা মিন থেকে এটা কতটা, মিন থেকে এক একটা ডেটার পার্থক্য কতটা বোঝা যাচ্ছে। তাহলে এরকম প্রত্যেকটা ডেটার পার্থক্য বের করার পরে সেটাকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে তার সামেশন করতে হবে। আর ডিভাইডেড বাই n মাইনাস 1 কেন করা হয়েছে? যখন এটা স্যাম্পল ডিস্ট্রিবিউশন হবে, মানে একটা বড় ডিস্ট্রিবিউশন থেকে কিছুটা অংশ তুলে নিয়ে যখন করা হয়ে থাকে তখন সেটাকে স্যাম্পল ডিস্ট্রিবিউশন বলে। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সিম্বল সেটা হবে এরকম ক্যাপিটাল এস। কিন্তু যখন পপুলেশন মানে পুরো বন্টনটাই তুমি দেখাচ্ছ, হ্যাঁ, সেই গোটা বন্টনটাই যখন দেখাচ্ছে তখন এটা সিগমা দিয়ে নির্ধারিত হবে। আমরা সাধারণত এটাই করে থাকি, সিগমা দিয়ে। এবং এক্ষেত্রে এই যে এক্স বার সেটাকে মিউ দিয়ে দেখানো হয়ে থাকে। এই এটা হচ্ছে মিউ, হ্যাঁ, এই মিউ মানেই হচ্ছে এক্স বার, এবং সেটা স্কোয়ার করে এই এটা ক্যাপিটাল এন, পুরো বন্টনটাকে যখন আমরা দেখাই তখন ক্যাপিটাল এন দিয়ে দেখায়। আমরা পরবর্তীতে এই ফর্মুলাটাতেই দেখাবো কিভাবে কাজটা করতে হবে। এই যেরকম পরের যে ফর্মুলাটা, এই যে পপুলেশন এসডি, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ক্ষেত্রে আমরা তখন আর মিউ না লিখে এরকম এক্স বারই এটা লেখা হয়েছে, আর এটা এমনি স্মল এন দিয়েও আমরা এটাকে চালিয়ে নিতে পারি আর কি, এরকম ভাবে। তা এই হচ্ছে কিন্তু তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা। যে ল্যাঙ্গুয়েজটা বিশাল কঠিন বলে মনে হচ্ছিল, যে স্কোয়ার রুট অফ দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য ইন্ডিভিজুয়াল ডেটা, ডেভিয়েশনস, স্কোয়ার অফ দ্য সামেশন, এই সমস্ত প্রচুর যে এটা ছিল, আমি সেই জায়গাটায় আরেকবার ফিরে যাচ্ছি, তাহলে বুঝতে পারবে। পুরোটা ভেঙে ভেঙে বুঝলেই বোঝা যাবে ওই সংজ্ঞার মধ্যেই কিন্তু তোমার পুরো ফর্মুলাটা লুকিয়ে আছে। Standard deviation is the square root of the square root of the arithmetic average of the squared of the deviation, squared deviations from the arithmetic average measured from the mean। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটা থেকে তোমার প্রত্যেকটা স্কোরের যে ডেভিয়েশন তার স্কোয়ার এবং তার সামেশনস করে তোমার এই অ্যারিথমেটিক অ্যাভারেজ মানে হচ্ছে তার সামেশনটা। এইভাবে কিন্তু এটাকে ডেসক্রাইব করা হয়েছে। এ লার্জ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্ডিকেটস, যদি তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা বেশ বড় আসলো, দ্যাট দ্য ডেটা পয়েন্টস ক্যান স্প্রেড ফার ফ্রম দ্য মিন, তখন বুঝতে হবে যে মিন থেকে ডেটাগুলো অনেক দূরে আছে। And the small standard deviation indicates that they are clustered closely around the mean। যদি দেখা যায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা খুব কম আসলো
তাহলে বুঝতে হবে যে ওটা মিনের খুব কাছাকাছি সংঘবদ্ধ ভাবে আছে, কাছাকাছির মধ্যেই ডিস্ট্রিবিউশনটা রয়েছে। এটা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে। এইখানে একটা তোমরা বুঝতে পারো যে যেরকম দেখো এখানে দুটো ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে, একটা এসডি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10, আর আরেকটা এসডি হচ্ছে 50, আর এখানে অ্যাভারেজ মানে মিন হচ্ছে এখানে 100 দেওয়া হয়েছে। তাহলে এই যে লাল কালারের যেটা দেখানো হয়েছে রেড কালারের, তার এসডি হচ্ছে 10, তাহলে এইখানে এই 10-এর মধ্যে এরকম ভাবে এটা ডিস্ট্রিবিউশনটা রয়েছে। তাহলে কি হচ্ছে, এই মিনের কাছাকাছি ডিস্ট্রিবিউশন গুলো সংঘবদ্ধ হয়ে আছে, মিনের কাছাকাছি রয়েছে। আর এই যে ব্লু কালার দিয়ে যেটা দেখানো হয়েছে যার হচ্ছে 50, অর্থাৎ এইটা কিন্তু দেখো মিন থেকে অনেকটা ছড়িয়ে অন্যান্য তথ্যগুলো অবস্থান করছে। এর থেকে আমরা বুঝতে পারছি যে বিষমতার পরিমাপ বা বিস্তৃতির পরিমাপটা বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে আমরা মেজার্স অফ ডিসপারশনের যে টাইপস গুলো, নর্মাল যে টাইপস গুলো আমরা বলে দিলাম এক্ষুনি, কিন্তু সেটাকে আমরা যদি একটু ব্রড গ্রুপে ভাগ করে নিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যেটা হচ্ছে টাইপস অফ মেজার্স অফ ডিসপারশনে আমরা যদি ব্রডলি প্রথমেই ভাগ করি তাহলে দু রকমের মেজার আমরা পাবো, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার্স, একটা হচ্ছে রিলেটিভ মেজার্স। অ্যাবসলিউট মেজার্স of dispersion are expressed in the unit of variable itself. হ্যাঁ, আমাদের যে সমস্ত ইউনিটে এককে আমরা প্রকাশ করছি, যেরকম কিলোগ্রামস, রুপিস, সেন্টিমিটার, মার্কস, এই সমস্ত, সেটা আমরা অ্যাবসলিউট মেজারের মাধ্যমে বা এটাকে দেখাতে পারি। কিন্তু রিলেটিভ মেজার মানে যেটাকে প্রকৃত পরিমাপ বা পরম বিস্তার বলা হচ্ছে, এখানে কোন একটা এই পদ্ধতিতে কোনো বন্টনের যেটা মিন ভ্যালু তার থেকে এর অন্তর্ভুক্ত সংখ্যা মানের বিস্তৃতি পরিমাপ করে তাকেই প্রকৃত বিস্তার পরিমাপ বলা হয়। অর্থাৎ যে আমরা 5টা ভাগের কথা এতক্ষণ পড়লাম, রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড অলসো ভ্যারিয়েন্স, ওখানে ভ্যারিয়েন্সটা বলা হয়নি, ভ্যারিয়েন্স, এই 5টাই কিন্তু হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন। সেকেন্ড হচ্ছে রিলেটিভ মেজার্স। Relative measures of dispersion are obtained as ratios or percentages of the average. যখন আমরা কোনো কিছু অনুপাতে প্রকাশ করব বা আনুপাতিক হারে প্রকাশ করব বা শতকরা হারে প্রকাশ করব, তখন সেটা হবে রিলেটিভ মেজার বা আপেক্ষিক বিস্তার পরিমাপ। এই বিস্তার পরিমাপের পরম যে পরিমাপ সমূহ চলকের এককে পরিমাপ করা হয়, আর বিভিন্ন বন্টনের যখন ভিন্ন ভিন্ন একক, আমরা বিভিন্ন অনেকগুলো বন্টন পেয়েছি, প্রত্যেকেরই মানে একক গুলো হচ্ছে আলাদা আলাদা, সেক্ষেত্রে 2 বা ততোধিক যে তথ্য রাশির বিস্তৃতি যে তোমার তুলনা করবে, কম্পারেটিভ অ্যানালিসিস করবে, সেটা কিন্তু তখন করা সম্ভব নয়। এজন্যই তখন কি করতে হবে, এই একাধিক বন্টনকে তুলনা করতে কতগুলো একক মুক্ত বিশুদ্ধ সংখ্যা ব্যবহার করা হয়। যখনই আমরা এটা অনুপাতে প্রকাশ করব তখন আর কোনো একক থাকছে না, বা পার্সেন্টেজে করব তখনও কোনো একক থাকছে না, সেই জন্য এইটা এককলেস, একক মুক্ত, ইউনিটলেস, ইউনিটলেস। এটা যেরকম আমরা তোমরা এর আগে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ করেছিলে, সেখানেও এরকম ইউনিটলেস ছিল, তা এটাও সেরকম ইউনিটলেস মেজার্স, যেটাকে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন বলা হয়। সেই রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনের মধ্যে আমরা দেখব যে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, প্রত্যেকটারই কোএফিসিয়েন্ট বের করতে হবে, তাহলেই কিন্তু রিলেটিভ মেজার বেরিয়ে যাবে। আমরা অ্যাবসলিউট মেজার যে 5টা পেলাম, রেঞ্জ, কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভ্যারিয়েন্স, সেগুলিরই যখন প্রত্যেকটিরই কোএফিসিয়েন্ট বের করব, সেটাই হয়ে গেল রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন।
এইটা কিন্তু ধারণাটা পরিষ্কার রাখতে হবে যে অ্যাবসলিউট মেজার্স কে আমরা যখনই কোএফিসিয়েন্ট বের করবো অ্যাবসলিউট মেজার্স এর, তখনই সেটা কিন্তু রিলেটিভ মেজার হয়ে যাবে। তাহলে অ্যাবসলিউট মেজার থেকে রিলেটিভ মেজারে পরিণত করা যাবে। সেক্ষেত্রে প্রত্যেকটারই কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এগুলো কিন্তু বের করতে হবে। বেশ, ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড মেজার অফ ডিসপারশন, কি কি বৈশিষ্ট্য রয়েছে একটা মেজার বিষমতার পরিমাপ? It should be easy to calculate and simple to understand. আমরা রেঞ্জ থেকেই বুঝতে পারছি যে কতটা সহজতম ওটা। It should be based on all the observations of the series. প্রত্যেকটা অবজারভেশনের উপরেই কিন্তু এটার গুরুত্ব থাকছে। It should be rigidly defined. এটা একদম পরিষ্কারভাবে বলা আছে, সংজ্ঞায়িত করা আছে। It should not be affected by extreme values. একদম চরম যে মান বা এক্সট্রিম যে ভ্যালু, প্রান্তিক মান, চরম মান দিয়ে কিন্তু এটা কোনোভাবেই অ্যাফেক্টেড হবে না। It should not be unduly affected by sampling fluctuations. কোন রকম যদি বন্টনের মধ্যে ওঠানামা থাকে তাতেও কিন্তু এটা অ্যাফেক্টেড হবে না। It should be capable of further mathematical treatment and statistical analysis. যে পরবর্তী যে সমস্ত গাণিতিক পরিসংখ্যানগত যে সমস্ত মেজারমেন্ট হতে পারে বা যে সমস্ত গাণিতিক ব্যাখ্যা করার সময়েও কিন্তু এই তোমার রাশি বৈজ্ঞানিক তথ্য হিসাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা মেজার্স অফ ডিসপারশনটাকে আলোচনা করা হয়। What are the objectives of computing dispersion? কি অবজেক্টিভ, এর উদ্দেশ্যটা কি, আমরা ডিসপারশনটা কেন করছি? তার কিছুটা অংশ আমরা সংজ্ঞাতেই বলেছি যদিও, যে কম্পারেটিভ স্টাডি, যে মেজার্স অফ ডিসপারশন গিভ আ সিঙ্গেল ভ্যালু indicating the degree of consistency or uniformity of distribution. আমরা বন্টনের মধ্যে কতটা তোমার স্থিতিশীলতা রয়েছে বা কতটা সমতা রয়েছে সেইটা কিন্তু বোঝার জন্য একটা সিঙ্গল ভ্যালু দিয়ে আমরা সেটা কিন্তু বুঝতে পারছি। This single value helps us in making comparison of various distribution. এইটা থেকে আমরা অনেকগুলো ডিস্ট্রিবিউশনে তোমার এটা করতে পারছি, মানে তুলনা করতে পারছি। The smaller the magnitude value of dispersion, higher is the consistency or uniformity. এই যে প্রথমে বলছিলাম যে যত কম হবে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান যেটা বেরোবে, সরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বলবো না, মানে ডিসপারশনের মান যেটা বেরোবে, যেটা যত কম হবে তত কিন্তু কি হবে, তোমার কনসিস্টেন্সিটা খুব বেশি হবে বা ইউনিফর্মিটিটা, সমধর্মিতাটা, এখানে একটা দুটো টার্মস আছে, সমধর্মী এবং অসমধর্মী। মানে আমরা বিষমতার পরিমাপের সাহায্যে কি হচ্ছে, কোনো একটা বন্টনের মধ্যে সমধর্মিতা বা অসমধর্মিতা প্রকাশ করা যাচ্ছে। মানে মিন থেকে রাশি তথ্য, প্রত্যেকটি রাশি তথ্যের পার্থক্য যত কম, স্কোরগুলি তত সমধর্মী, আর যত পার্থক্য বেশি হবে তত স্কোরগুলি হচ্ছে অসমধর্মী। এটা মনে রাখতে হবে। তাহলে আর ভাইস ভার্সা, অর্থাৎ যখনই সেই মানটা অনেক বেশি হবে, লার্জার ভ্যালু হবে, তখন কিন্তু কনসিস্টেন্সি লেভেলটা লোয়ার হয়ে যাবে, ইউনিফর্মিটিটা কম হবে। রিলায়েবিলিটি অফ অ্যান অ্যাভারেজ, এটা একটা মানে তোমার বিশ্বাসযোগ্যতা এর মধ্যে আমরা লক্ষ্য করছি, তাই না? এটাকে বিশ্বাস করা যায়। আ স্মল ভ্যালু অফ ডিসপারশন মিনস low variation between observations and average. এটা যেটা আমরা অ্যাভারেজ, কেন্দ্রীয় প্রবণতা আগেই শিখেছি, বের করেছি, তার থেকে প্রত্যেকটা অবজারভেশনের যে ভ্যারিয়েশন সেটা কতটা রয়েছে, কম না বেশি রয়েছে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। ইট মিনস
The average is a good representative of observations and very reliable. এটা ভীষণ বিশ্বাসযোগ্য একটা তোমার পরিমাপ. A higher value of dispersion means greater deviation among the observations. যখনই আমরা বেশি পাচ্ছি, হায়ার ভ্যালু পাচ্ছি, তখন দেখছি যে গ্রেটার ডেভিয়েশনস অ্যামং দ্য তথ্য বন্টনের মধ্যে অনেকটা ভ্যারিয়েশনস রয়েছে. In this case, average is not a good representative and it cannot be considered reliable. যখন অ্যাভারেজটা যে রিলায়েবিলিটিটা কতটা, আমরা অনেক সময় অ্যাভারেজ বের করেই পুরো ব্যাপারটাকে বুঝতে চাই, কিন্তু সেই অ্যাভারেজটা কতটা রিলায়েবল সেইটা কিন্তু এই মেজার্স অফ ডিসপারশনই সেটা বলে দেবে যে তোমার অ্যাভারেজটা কতটা. যদি অ্যাভারেজটা ওই যে তোমার স্মল ভ্যালু হলে অ্যাভারেজটা রিলায়েবল, কারণ ওই অ্যাভারেজের কাছাকাছি সব ভ্যালুগুলো রয়েছে, সুতরাং এটা মানে তোমার পরিমাপটা সঠিক হয়েছে. কিন্তু যখনই তোমার বিষমতার পরিমাপ যখন লার্জার ভ্যালু হচ্ছে, তখন অর্থাৎ ছড়িয়ে গেছে, অ্যাভারেজ থেকে অনেক দূরে দূরে অবস্থান করছে অন্যান্য সংখ্যাগুলো, তখন সেটা অ্যাভারেজটা খুব একটা রিলায়েবল না. সেই অ্যাভারেজ দিয়ে তুমি কোনো পরবর্তীকালে কোনো পরিমাপ করলে সেই রেজাল্ট কিন্তু ঠিক দেখাবে না. Control the variability. Different measures of dispersion provide us data of variability from different angles, and this knowledge can prove helpful in controlling the variation. আমরা যখনই কোনো ডিসপারশন দেখছি, প্রত্যেকটা ডেটার যে পার্থক্য সেইটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা সেটাকে জাজ করতে পারছি. যেরকম একটা দেখলাম শুধুমাত্র সর্বোচ্চ সর্বনিম্ন মান থেকে জাজ করছি, একটা কোয়ার্টাইল রেঞ্জ থেকে Q1 আর Q3 মধ্যবর্তী অংশটাকে দেখছি, কোনো ক্ষেত্রে মিন ডেভিয়েশন শুধুমাত্র দিকে অ্যাঙ্গেল থেকে দেখছি. এরকম বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু ভ্যারিয়েশনটাকে কন্ট্রোল করতে পারছি. স্পেশালি ইন দ্য ফিনান্সিয়াল অ্যানালিসিস অফ বিজনেস and medical, these measures of dispersion can prove very useful. মানে এই সমস্ত দিকে আমরা বিভিন্ন দিক থেকে সেটাকে বিচার করার সুযোগ রয়েছে. Basis for further statistical analysis. Measures of dispersion provide the basis for the statistical analysis like computing correlation, regression, test of hypothesis, etc. তোমরা নিশ্চয়ই কোরিলেশন রিগ্রেশন হয়তো শুরু হচ্ছে বা হবে, সেখানেও কিন্তু এই মেজার্স অফ ডিসপারশনের বিশেষ করে এসডিটা যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, সেইটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই এটা লাগবে পরবর্তীতে. হোয়াট আর দ্য ভেরিয়াস অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন? এটা অলরেডি আমরা বলেছি যে মেজার্স অফ ডিসপারশন গুলো হচ্ছে রেঞ্জ, যেখানে রেঞ্জটা হচ্ছে হাইয়েস্ট লার্জেস্ট আইটেম মাইনাস লোয়েস্ট আইটেম, সেটা রয়েছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বা সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, যেখানে আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল ডিভাইডেড বাই 2, সেটা কোয়ার্টাইল ডেভিয়েশন, মানে এটা শুধুমাত্র ইন্টার কোয়ার্টাইল রেঞ্জটাকে বললে, যদি বলে শুধু ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ ডেভিয়েশন বলছে না, তখন সেটা হচ্ছে Q3 মাইনাস Q1, মানে আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল. আর কোয়ার্টাইল ডেভিয়েশন বললে তখন Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2, সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ সেটাকে আমরা বলছি, বা কোয়ার্টাইল ডেভিয়েশন. মিন ডেভিয়েশনটা তো আগেই দেখানো হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বলেছি. আর একটা আছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা লরেন্স কার্ভ দিয়ে আমরা এটা গ্রাফিক মেথড অফ মেজারিং এস্টিমেটেড ডিসপারশন, কতটা ডিসপারশন হচ্ছে সেটা গ্রাফিক্যালি আমরা এটা দেখাতে পারি. This curve is often used to measure the inequalities of income or wealth in a society. আমরা অনেক ক্ষেত্রে এটা তোমরা এর আগে এর পরে হয়তো পড়বে যে কিভাবে ইনইকুয়ালিটি টেস্ট করা হচ্ছে, ইনইকুয়ালিটি ইন টার্মস অফ ইনকাম অর ওয়েলথ, আমরা সমাজে যে বৈষম্য রয়েছে সেইটা কতটা রয়েছে সেইটা এখানের মাধ্যমে লরেন্স কার্ভের মাধ্যমে বোঝা যায়.
এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটা তোমার ডেভেলপ করেছিলেন আমেরিকান ইকোনমিস্ট ম্যাক্স লরেন্স, ওনার নাম অনুসারেই 1905 এটা হয়েছে লরেন্স কার্ভ। The graph plots percentiles of the population on the horizontal axis according to income or wealth. It plots cumulative income. তোমরা cumulative করেছো, ক্যালকুলেশন বের করেছো এর আগে। Cumulative income or wealth on the vertical axis, so that x value of 45 and the y value of 14.2 would mean that the bottom 45% of the population controls for 14.2% of the total income of the wealth. আমরা এটা একটু ছবিটা দেখলে বুঝতে পারবো যে এখানে দেখো যে এটা হচ্ছে লাইন অফ ইকুয়ালিটি, সমানভাবে। এটা যদি তুমি একটা বক্স, একটা স্কোয়ার করো, তাহলে কি হবে, স্কোয়ারের এই মাঝামাঝি যে লাইনটা, এটা কর্ণ যেটা, হ্যাঁ, সেইটা কিন্তু একদম সমানভাবে ভাগ করবে একটা বর্গকে, সেই জন্য এটাকে বলছে লাইন অফ ইকুয়ালিটি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লরেন্স কার্ভটা আঁকা হয়েছে, এইটা হচ্ছে লরেন্স কার্ভ। আর এদিকে দেখানো হচ্ছে পার্সেন্টেজ হাউসহোল্ডস বাই ইনকাম ডিস্ট্রিবিউশন, আর এদিকে কিউমুলেটিভ শেয়ার অফ ইনকামস। তা এইটার মধ্যে আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর এই লরেন্স কার্ভের সাথে এই অংশটা যত দূরত্ব বাড়বে তত ইকুয়ালিটিটা বেশি হবে, আর যত দূরত্বটা কমবে তত তোমার ইকুয়ালিটিটা কম হবে। এরকম ভাবে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে এইটা বুঝতে পারি। What are the various relative measures of dispersion? যেটা বলা হলো যে প্রত্যেকটা অ্যাবসলিউট মেজার্সকেই যদি আমরা কোএফিসিয়েন্ট বের করি অ্যাবসলিউট মেজারের, তাহলেই কিন্তু কোএফিসিয়েন্ট, তাহলেই রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন বেরোবে। সেরকম কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের যে ফর্মুলা, সেটা হচ্ছে লার্জেস্ট আইটেম মাইনাস স্মলেস্ট আইটেম, এরকম ভাবে আমরা বের করেছিলাম। তো ডিভাইডেড বাই লার্জেস্ট আইটেম প্লাস স্মলেস্ট আইটেম হবে, এটা প্লাস হবে, প্লাস স্মলেস্ট আইটেম হলে তাহলে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ আমরা বের করতে পারবো। এরকম ভাবে আবার তোমার কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনের ফর্মুলা Q3 মাইনাস Q1 ছিল, এখানে তার ডিভাইডেড বাই Q3 প্লাস Q1, এটা করলে আমরা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন পাবো। কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, ঠিক ওরকম ভাবেই আমরা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন এটা পেয়ে যাব। কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ঠিক সেরকম ভাবে পার্সেন্টেজে আমরা বের করতে পারবো। সেগুলো আমরা যেরকম তোমার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, হ্যাঁ, সেটার ক্ষেত্রে সিভি যেটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, সেখানে আমরা 100 দিয়ে গুণ করলে কিন্তু আমরা এটা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা পেয়ে যাব। এটা যখন আমরা প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন গুলো করবো তখন সেটা আরো পরিষ্কার হবে। এখানে আমরা কিছু মেরিটস অ্যান্ড ডিমেরিটস, প্রত্যেকটা মেজার্স অফ অ্যাবসলিউট মেজার্স এবং রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনের যে মেরিটস অ্যান্ড ডিমেরিটস যদি পড়ি, সেখানে দেখছি যে রেঞ্জের যে মেরিট কি, এটা তোমাদের প্রথমেই বললাম যে সহজতম পদ্ধতি, ভেরি ইজি টু ক্যালকুলেট, সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, কোনো স্পেশাল নলেজ লাগছে না, বড় মান থেকে ছোট মান বাদ দিলেই হবে। It takes the least time for computation, খুব কম সময়ে হচ্ছে। It provides a broad picture of the data at a glance. আমরা একদম একটা ভালো প্রথমেই আমরা বুঝতে পেরে যাচ্ছি গোটা ডেটাটার সম্পর্কে। Demerits, it is a crude measure because it is the only based on two extreme value. শুধু হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালুটা নিচ্ছে, বাকি মাঝখানের ভ্যালুগুলোকে ইগনোর করছে। ইট ক্যানট বি ক্যালকুলেটেড ইন দ্য কেস অফ ওপেন এন্ডেড সিরিজ, যেখানে লাস্ট আইটেমটা নেই, তুমি জানোই না, তাহলে তুমি কি করে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান বের করবে? রেঞ্জ ইজ সিগনিফিক্যান্টলি অ্যাফেক্টেড বাই ফ্ল্যাকচুয়েশনস অফ স্যাম্পলিং, দ্যাট ইজ ইট ভ্যারিজ ওয়াইডলি ফ্রম স্যাম্পল টু স্যাম্পল। যে
স্যাম্পেলের মধ্যে যে ফ্ল্যাকচুয়েশনস হচ্ছে সেইগুলোর দ্বারা কিন্তু রেঞ্জটা ভীষণভাবে অ্যাফেক্টেড হচ্ছে। কোয়ার্টাইল ডেভিয়েশনের মেরিট যদি আমরা বলি, ইট ইজ অলসো কোয়াইট ইজি টু ক্যালকুলেট অ্যান্ড সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, যেহেতু আমরা আগেই তো কোয়ার্টাইল পড়েইছি পার্টিশন ভ্যালুসে। ইট ক্যান বি ইউজড ইভেন ইন কেস অফ ওপেন এন্ড ডিস্ট্রিবিউশন। এর যেটা মেরিট হচ্ছে, যেটা রেঞ্জে ছিল না, এখানে ওপেন এন্ড ডিস্ট্রিবিউশনও কিন্তু আমরা কোয়ার্টাইল করতে পারবো। ইট ইজ লেস অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস, সো এটা সুপিরিয়র টু রেঞ্জ, রেঞ্জের থেকে এটা আরেকটু ভালো, উন্নত। It is more useful when the dispersion of the middle 50% is to be computed. যখন এই মাঝখানের যে 50%টা ক্যালকুলেশন হচ্ছে ডিসপারশনের ক্ষেত্রে, সেটা সব থেকে বেশি ইউজফুল। এর ডিমেরিটসও রয়েছে কিছু। ইট ইজ নট বেসড অন অল অফ অবজারভেশন, কারণ আমরা একদম মানে এই যে Q1 টু তোমার Q3 এইটুকু দিচ্ছি, Q1 এর নিচের গুলো নিচ্ছি না, আর এদিকে Q3 এর ওপর গুলো কিন্তু নেওয়া হচ্ছে না। তাহলে এই Q3 and Q1 এর মাঝখানে ডেটাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। ইট ইজ নট ক্যাপেবল অফ ফার্দার অ্যালজেব্রিক ট্রিটমেন্ট অফ অর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। এটা পরবর্তী আর কোনো গাণিতিক পরিমাপে এটা ব্যবহৃত হচ্ছে না। ইট ইজ অ্যাফেক্টেড কনসিডারেবলি বাই ফ্ল্যাকচুয়েশনস অফ স্যাম্পলিং। স্যাম্পলিং এর সময় যদি যে ওঠানামা বা ফ্ল্যাকচুয়েশনস থাকছে, সেটার ক্ষেত্রে এটা অ্যাফেক্টেড হচ্ছে। ইট ইজ নট রিগার্ডেড অ্যাজ এ ভেরি রিলায়েবল মেজার অফ ডিসপারশন বিকজ ইট ইগনোরস 50% অফ অবজারভেশনস। এটা প্রায় অর্ধেক অবজারভেশনের উপর কাজ করছে, বাকিটা ছেড়ে দিচ্ছে, সেজন্য এটা খুব একটা রিলায়েবল মেজার নয়। Mean deviation এর merit কি? It is based on all the observations of the series and not only on the limits like range and quartile. এটা প্রত্যেকটা এক একটা observations কেই গুরুত্ব দিচ্ছে, সেই জন্য এটা রেঞ্জ এবং কোয়ার্টাইল ডেভিয়েশনের থেকে আরেকটু উন্নত পরিমাপ। ইট ইজ সিম্পল টু ক্যালকুলেট এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেহেতু এটা মিন থেকে প্রত্যেকটা ভ্যালুগুলোকে, ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলোকে বাদ দিলেই তার মানটা আমরা পাচ্ছি। ইট ইজ নট মাচ অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস, একদম প্রান্তিক যে চরম মান যদি থাকে সেটার দ্বারা এটা প্রভাবিত হচ্ছে না। ফর ক্যালকুলেটিং মিন deviations can be taken from any average, যে কোনো অ্যাভারেজ থেকেই এই ডেভিয়েশনটা নেওয়া যেতে পারে। ডিমেরিটস, এখানে অন্যতম যে ডিমেরিটস হচ্ছে সেটা হচ্ছে ওই যে সাইনটা, ধনাত্মক এবং ঋণাত্মক যে সাইন, সেইটা ইগনোরিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইন্স ইজ ব্যাড ফ্রম দ্য ম্যাথামেটিক্যাল ভিউ পয়েন্ট। আমরা অঙ্কেতে প্লাস মাইনাস চিহ্নের উপর তো একটা বড় গুরুত্ব আছে, কিন্তু এখানে এই মডুলার সাইন দিয়ে সেটাকে যেহেতু ইগনোর করা হয়েছিল, সেটা কিন্তু ম্যাথমেটিক্যাল দিক থেকে খুবই খারাপ জায়গায় অবস্থান করছে। ইট ইজ নট ক্যাপেবল অফ ফার্দার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট, সেজন্য এটা পরবর্তী কোনো গাণিতিক পরিমাপে আর ইউজ হবে না। It is difficult to compute when the mean and median is in fraction. যখন মিন বা মিডিয়ান বা অ্যাভারেজ যেটা ফ্র্যাকশনে বেরোবে, তখন সেটা মেজার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। It may not be possible to use this method in case of open-ended series. একদম মুক্ত শ্রেণী, মুক্ত প্রান্তীয় শ্রেণীর ক্ষেত্রে এটা ব্যবহৃত হচ্ছে না। What is the use of standard deviation? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হচ্ছে সব থেকে উন্নত মানের মেজার্স অফ ডিসপারশন, এটা সবসময় মাথায় রাখতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য মোস্ট সায়েন্টিফিক অ্যান্ড মোস্ট পপুলার মেজার অফ ডিসপারশন। সব থেকে এটা বিজ্ঞান ভিত্তিক এবং খুব জনপ্রিয়। এটা যিনি ব্যবহার করেছেন, ইট ওয়াজ ফার্স্ট ইউজড বাই ফ্রান্সিস গ্যালটন অ্যান্ড হিজ স্টুডেন্ট কার্ল পিয়ারসন in 1893। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সংজ্ঞা, এটা খুব মানে একটা প্রচলিত সংজ্ঞা, যেটা আমি বারবার তোমাদের বলছিলাম, সেই সংজ্ঞাটা আমরা এর আগেও একবার পড়লাম। ইট ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ ভ্যারিয়েন্স। এই ভ্যারিয়েন্সের যদি স্কোয়ার রুট করি তাহলেই কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যাচ্ছে।
হোয়াই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অ্যান আইডিয়াল মেজার অফ ডিসপার্স, কেন আমরা বলছি যে এতগুলো মেজারের মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই সঠিক? কারণ কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ অ্যান আইডিয়াল মেজার অফ ডিসপারশন বিকজ অফ দ্য ফলোইং রিজনস। বেসড অন অল আইটেমস অফ দ্য সিরিজ, প্রত্যেকটা আইটেমের গুরুত্ব দিচ্ছে। ডেভিয়েশনস আর অলওয়েজ টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন, সবসময় মিন থেকে ডেভিয়েশনটা নেওয়া হচ্ছে। অ্যালজেবেরিক যে সাইন্স, যেটা পজিটিভ আর নেগেটিভ, যেটা মিন ডেভিয়েশন সেটাকে ইগনোর করেছিল, সেটা এখানে আবার কনসিডার হচ্ছে। কি করে হচ্ছে? ওই যে স্কোয়ার করে দেওয়া হলো, মানে প্রত্যেকটাই তোমার মাইনাস প্লাসে প্রত্যেকটা ভ্যালু পেলাম, নিয়ে সেটাকে যদি স্কোয়ার করে দিই তাহলে তো সেটা প্লাসই থেকে গেল, তাহলে আমাকে আর মাইনাস আর প্লাসের ভ্যালুকে ইগনোর করতে হলো না। সেই জন্য এটা একটা খুব অ্যালজেব্রিক দিক থেকে খুব ভালো। SD is fully capable for further algebraic treatment. এইটা পরবর্তী যে সমস্ত গাণিতিক পাটিগাণিতিক যে সমস্ত ট্রিটমেন্ট সেগুলোর ক্ষেত্রে খুবই উপযুক্ত, বীজগণিতিক যে ট্রিটমেন্ট সেগুলো। Comparison with other measures. Range is based on two extreme values and ignore all other values. SD do not ignore any value. SD টা কোনো ভ্যালুকেই ইগনোর করছে না। Quartile deviation only take the middle 50% of the items and other remaining items are left out. এখানে এসডি সবটাই নিচ্ছে, কোয়ার্টাইলের মতো 50% শুধু নিচ্ছে না। Mean deviation does not consider the positive and negative signs and its values is not certain because it can be calculated from any average. আর এসডি does consider প্লাস এবং মাইনাস সাইন, এসডি কিন্তু প্লাস মাইনাস সাইনকে কনসিডার করছে। What are the properties of standard deviation? It is the minimum sum of square of deviations. ওই যে আমরা যেটা ডেভিয়েশনটা করলাম তার স্কোয়ার করলাম, তারপরে তার সামেশন করেছি। Combined standard deviation can be calculated if a constant number is added or subtracted. যদি প্রত্যেকটা ভ্যালু থেকে তুমি কোন একটা সংখ্যা যোগ বা বিয়োগ করো, তাতে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর কোনো এফেক্ট পড়বে না। হ্যাঁ, এটা একটা একদম ইন্ডিপেন্ডেন্ট ভাবে অবস্থান করবে। If all the values of a series are multiplied by constant number, SD can also be calculated by multiplying SD of the original data by the constant number. হ্যাঁ, এটা ওই প্রত্যেকটা ভ্যালুর সাথে তুমি যদি কোনো একটা নাম্বারকে মাল্টিপ্লাই করতে চাও, তা এসডির সাথেও সেটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু ক্যালকুলেশন বেরিয়ে যাবে। সিমিলার ফর দ্য ডিভাইড, যদি আবার ভাগ করার ক্ষেত্রেও সেটাও হয়। This is why we say that the standard deviation is not independent of origin. ওই জন্য ওই যে প্রথম যে তোমার র ভ্যালুটা, র ডেটাটা পেয়েছো, সেই র ডেটার পরবর্তীকালে তুমি যদি কোনো পরিবর্তন বা পরিবর্ধন বা পরিমার্জন করো, তাতে কিন্তু এসডির ওপর কোনো এফেক্ট পড়বে না। Square of value can be summed if arithmetic mean, standard deviation and number of items of two or more groups are known. আমরা ওই যে প্রত্যেকটা স্কোয়ার ভ্যালুকেই কিন্তু আমরা সামেশন করছি, দেখবে সামেশনের একটা সাইন রয়েছে। তাহলে এইগুলো থেকে আমরা অলরেডি বুঝতে পেরে গেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মেরিটস কতটা, সুতরাং সেটা আর বলার খুব একটা দরকার বলে মনে হচ্ছে না। যেটা আমরা কম্পারিজনের ক্ষেত্রে যেরকম পাচ্ছি, এছাড়া বিভিন্ন অ্যালজেব্রিক অ্যানালিসিস, কার্টোসিস, কোরিলেশন, রিগ্রেশন, এইগুলো পাওয়া যাচ্ছে। এটা খুব রিজিডলি ডিফাইন্ড, এটা প্রত্যেকটা ভ্যালুকে গুরুত্ব দিচ্ছে। ইট ইজ স্পেসিফিক্যালি রিলেটেড টু দ্য এরিয়া অফ নর্মাল কার্ভ। হ্যাঁ, এইগুলো রয়েছে। এটার কিছু লিমিটেশনস আছে, সেটা হচ্ছে এটা একটু ডিফিকাল্ট টু ক্যালকুলেট। হ্যাঁ, কারণ বিশেষ করে সংজ্ঞাটাতেই তো দেখলে কিরকম একটা ডিফিকাল্টি মনে হচ্ছে, কিন্তু অতটা ডিফিকাল্ট নয়, কিন্তু প্রথমেই যারা হয়তো অতটা জানেন না বা একদম যারা লেম্যান, তাদের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট। ইট গিভস মোর ওয়েটেজ টু এক্সট্রিম ভ্যালুস, এটা যে চরম মানের ওপর কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে। এইগুলোই মেরিটস অ্যান্ড ডিমেরিটস গুলো বলা হচ্ছে। আর লিমিটেশনস আরো কিছু রয়েছে। ইট ক্যানট বি ক্যালকুলেটেড ইন ওপেন ইন্টারভালস। ওই রকম যদি লেস দ্যান বা মোর দ্যান করে আমরা যেটা ওপেন ইন্টারভাল রাখি,
সেইটার ক্ষেত্রে এটা কিন্তু ক্যালকুলেট করা যাচ্ছে না। আর if two or more data set were given in different units, variation among those data set cannot be compared. যদি বিভিন্ন ইউনিটে হয় তখন কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, তখন এই যে কোএফিসিয়েন্ট বের করতে হবে। এখানে একটা তোমার ইয়ে দেওয়া হয়েছে, এই ক্যালকুলেশন করতে গিয়ে আমরা বুঝবো যে র ডেটা যেটা থাকে অনেক সময় কি থাকে, অনেক বড় বড় ভ্যালু থাকে। সেই সময় ওই বড় বড় ভ্যালু থেকে ক্যালকুলেশন বের করতে গেলে এটা একটু খুব কঠিন হয়ে যায়। সেই জন্য অনেক সময় এক্স ভ্যালুস গুলো যেটা খুব লার্জ ভ্যালু সেটাকে ছোট করার একটা পদ্ধতি আছে। সেই ছোট করার জন্য সেটা একটা আরবিট্রারি ভ্যালু, হ্যাঁ, মানে যেটা অ্যাজিউমড মিন ধরে নেওয়া হয়, হ্যাঁ, সেই অ্যাজিউমড মিনটা এ, ক্যাপিটাল এ দিয়ে চিহ্নিত করা হয়। আর এখানে ডি হচ্ছে ডেভিয়েশনস, আর এক্স হচ্ছে তোমার প্রত্যেকটা যে ভ্যালু, সে প্রত্যেকটা ভ্যালু থেকে একটা অ্যাজিউমড মিন তুমি যদি ধরে নাও, ধরে নিয়ে প্রত্যেকটা ভ্যালু থেকে যদি বাদ দাও, তাহলে কি হবে, ভ্যালুগুলো অনেকটা ছোট হয়ে আসবে। আর তা নাহলে ওই বড় ভ্যালুর সাথে যদি তুমি মিন প্রকৃত মিন বের করতে যাও, তাহলে কিন্তু সেটা একটা বিশাল বড় একটা ক্যালকুলেশন হয়ে যাবে, তখন আর মানে খেই পাওয়া যাবে না আর কি, এরকম। তা সেই জন্য এরকম একটা ক্যালকুলেশনে এই যে এখানে দেখো যে ভ্যালুগুলো রয়েছে অবজারভেশনসে, সেখানে 255টাকে অ্যাজিউমড মিন ধরা হয়েছে। এইটা যদি তুমি এমনি মিন বের করতে, তাহলে একটা বড় ক্যালকুলেশন হতে পারতো। এগুলোর সমস্ত এ করে সামেশন করে যেটা আমরা করি নর্মালে, সেটা করতে গিয়ে এটা যদি আগেই তুমি একটা অ্যাজিউমড মিন ধরে নিলে, সেটা থেকে প্রত্যেকটা ভ্যালুকে বাদ দিলে যে ডেভিয়েশনস পাওয়া গেল, সেই ডেভিয়েশনসটা এইটাই, এই ডেভিয়েশনস যেটা পাওয়া যাচ্ছে সেটারই স্কোয়ার করে দেওয়া হলো। স্কোয়ার করে দিলে এই ভ্যালুটা পেলো। এরপরে হচ্ছে এই ভ্যারিয়েন্স যেটা আমি বলছিলাম, এই ভ্যারিয়েন্সটা অ্যাকচুয়ালি কিছুই না, যেটা হচ্ছে সিগমা স্কোয়ার, যেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার, সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স। আর যখনই আমরা ভ্যারিয়েন্সের রুট করে দেবো, তখনই সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে। মানে এটা একটা অপরের পরিপূরক। এই যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে ভ্যারিয়েন্সেরই রুট, রুট ওভার ভ্যারিয়েন্স, তাহলে আর ভ্যারিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার। তাহলে এখানে আমরা এই যে প্রত্যেকটা ক্যালকুলেশন সামেশন ডি স্কোয়ার বাই এন, আর এখানে এখানে এন যেহেতু আনগ্রুপ ডেটা সেজন্য 7টা ভ্যালু, তাই এখানে 7 লেখা হয়েছে, এরকম ভাবে। আর সামেশন ডি, এই যে এটা সামেশন ডি, এটা করে শেষকালে আমরা এই এটা পেলাম ভ্যালুটা ভ্যারিয়েন্স। সেই ভ্যারিয়েন্সের যদি রুট করি তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে গেল। তাহলে এটা ছোট হয়ে গেল। এই অ্যাজিউমড মিন দিয়ে ক্যালকুলেশন করলে এটা অনেকটা ছোট হয়ে যাবে। তাহলে তোমরা, তোমাদের কয়েকটা অঙ্ক দেবো আমি হোয়াটসঅ্যাপে, সেইগুলো তোমরা করবে যে কিভাবে করতে হবে। আর এইটা আরেকটা, এইটা তোমরা একটু এ করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, এইটার একটা ক্যালকুলেশন করবে যে স্টাডি অফ 100 ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ gives the following information, যেখানে প্রফিট ইন ক্রোর রয়েছে, আর তারপর হচ্ছে নাম্বার অফ কোম্পানিজ। সেইটা আমি এক ঝলক এটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এখানে ওই মিড ভ্যালু বের করে করতে হচ্ছে, যেটা তোমার মিড ভ্যালু বের করে করে করতে হবে আর কি। এইখানে যে, আচ্ছা এটা আমি একটু এক্সপ্লেনই করে দিই, কারণ তোমাদের এখানে যেটা ফর্মুলা ছিল, আর এটা যেহেতু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেজন্য এটা সাথে এফটা গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখো যে এটা যেহেতু রেঞ্জ ডেটা আছে, সেখানে রেঞ্জ ডেটার ক্ষেত্রে আমরা মিড ভ্যালু আগে প্রথমে বের করব, আমি অন্য ডেটা দেবো, অন্য ডেটাতে তোমরা কাজ করবে। তাহলে এটা মিড ভ্যালু আমরা প্রথমে বের করে নেবো, মিড ভ্যালুটাই হচ্ছে এক্স। তাহলে এক্স আর মাইনাস এ, এ মানে হচ্ছে এখানে অ্যাজিউমড মিন। এবার কেউ পুরো এরকম এক্স থেকেও ক্যালকুলেশন করতে পারো ডাইরেক্টলি, আর অ্যাজিউমড মিন বের করেও করতে পারো। তাহলে অ্যাজিউমড মিন এখানে ধরে নেওয়া হয়েছে 35। হ্যাঁ, তাহলে অ্যাজিউমড মিন থেকে প্রত্যেকটা ভ্যালু বাদ দেওয়া হয়েছে, আর সি হচ্ছে ইন্টারভাল, সেটা 10 এখানে ডিভাইডেড বাই 10 করে এই ডি এর মানটা পাওয়া গেছে। আর এটা এফ ফ্রিকোয়েন্সি, তাহলে এফ ডি গুণ করা হলো। এখানে কিন্তু দেখো এই যে প্লাস মাইনাস সাইন গুলো কিন্তু আছে, দেখেছো, প্লাস মাইনাস সাইনকে কিন্তু ইগনোর করেনি।
কিন্তু যখনই এটা এফ ডি স্কোয়ার হয়ে গেল তাহলে প্লাস মাইনাস সাইনটা উঠে গেল। এবারে এখানে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা যেটা রয়েছে সামেশন এফ ডি স্কোয়ার আর ডিভাইডেড বাই ক্যাপিটাল এন, আর এখানে ক্যাপিটাল এন হচ্ছে 100, আর সামেশন এফ ডি, এখানে সামেশন এফ ডি বাই এন, এটার হোল স্কোয়ার, পুরোটা স্কোয়ার ইন্টু ইন্টারভাল বা কনস্ট্যান্ট যেটা। তাহলে সেই রকম করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু এটা পাচ্ছি। এটা এরকম ভেঙে যদি করো, এই ডি মানটাকে এরকম করে করলে এটা হতে পারে। আর একটা ফর্মুলা তোমাদের আগেই দেখিয়েছি, এটা হচ্ছে অ্যাজিউম মিন বের করে করা। আর একটা প্রথম যে ফর্মুলাটা দেখালাম, এই যে এইখানে তোমরা যেটা করতে পারো এইরকম ভাবে পুরো এমনি একদম যেটা এক্স রয়েছে সেই এক্স ভ্যালুটাকে ধরেও করা যেতে পারে। সেই এক্স ভ্যালুটাকে ধরে করলেও এরকম একটা ফর্মুলা রয়েছে। আর তার সাথে মানে যদি তোমার হয় মানে গ্রুপ ডেটা হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা তার সাথে গুণ করে দিতে হবে। ফ্রিকোয়েন্সি গুণ করলেই আমরা এটা পেয়ে যাব। এটার ক্ষেত্রে এটার সাথে যদি এখানে একটা এফ আমরা গুণ করে দিই তাহলেই কিন্তু মানে গ্রুপ ডেটার ক্ষেত্রে ফর্মুলাটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে, আর আনগ্রুপ ডেটার ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে আমরা এখানটায় দেখলাম যে কিভাবে বিভিন্ন মেজার্স অফ ডিসপারশন এবং তাদের প্রত্যেকটা মেরিটস এবং ডিমেরিটস, তার প্রপার্টিজ, ফর্মুলা, সেগুলো শিখলাম। আমরা এবারে একেবারে প্র্যাকটিস সেশনে যাব যে কিভাবে সেই অঙ্কগুলো করব। আমি তার জন্য তোমাদের এক্সারসাইজ দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, সেগুলো তোমরা পরে করে আমাকে দেখাবে নেক্সট ক্লাসে।